নমস্কার, সকলকে স্বাগত জানাই কি মাধ্যমিক এক্সপ্রেস 2K26-এ। তো আগের দিন আমরা তাপ পরিবহনের বিভিন্ন ঘটনাসমূহ আলোচনা করেছিলাম। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। তো এই চ্যাপ্টারটা প্রধানত দুটো ভাগে বিভক্ত। এক হচ্ছে পরমাণুর তেজস্ক্রিয়তা আর দুই হচ্ছে নিউক্লিয় শক্তি। তো চলো শুরু করা যাক পরমাণুর তেজস্ক্রিয়তা দিয়ে। তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা অত্যন্ত ভারী মৌলের ভারী বলতে সাধারণত যাদের নিউট্রন বাই প্রোটন এর মান 1.52 এর চেয়ে বেশি, নিউটন বাই প্রোটন বা নিউটন প্রোটনের রেশিও এর মান 1.5 এর চেয়ে বেশি, অত্যন্ত ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে বিভিন্ন প্রকার রশ্মি নির্গত হয় এবং পরমাণুর নিউক্লিয়াস পূর্বের তুলনায় ক্ষুদ্র ভর সংখ্যা বিশিষ্ট অপর মৌলের নিউক্লিয়াস বা পরমাণুতে পরিণত হয়। এই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে এবং উক্ত মৌলগুলিকে তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বলে। এক্সাম্পল: থোরিয়াম, যার ভর সংখ্যা 90, ইউরেনিয়াম, যার ভর সংখ্যা 92, পোলোনিয়াম, ভর সংখ্যা এই মুহূর্তে মনে নেই, ইটিসি। এখানে একটা স্টার পয়েন্ট লিখে নাও, সেটা হচ্ছে ইউরেনিয়ামোত্তর।
বা যে সমস্ত মৌলের ভর সংখ্যা ইউরেনিয়াম 92 এর চেয়ে বেশি। ইউরেনিয়াম উত্তর সকল মৌলে তেজস্ক্রিয়তা দেখা যায়। এবার আমরা দেখব তেজস্ক্রিয়তার কতিপয় বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে একটি নিউক্লিয় ঘটনা। এতে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রনগুলি কোনো ভূমিকা থাকে না। তেজস্ক্রিয়তার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তেজস্ক্রিয় মৌল রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অপর কোনো যৌগ বা মৌল তৈরি করলে সেগুলিও তেজস্ক্রিয় হয়। নম্বর 3, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা নামক 3 প্রকার রশ্মি নির্গত হয়, যারা ভেদন ক্ষমতা বিশিষ্ট। চলো এগুলো নোট ডাউন করে নাও। আর 4 নম্বরের একটা বৈশিষ্ট্য লিখতে পারো, সেটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস
বিভাজিত হয়ে অপর কোনো কম ভর সংখ্যা যুক্ত মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। তো এবার সম্পূর্ণ হলো, এটা নোট ডাউন করে নাও। তো এবার আবার আমরা আলফা বিটা ও গামা যে রশ্মিগুলি আছে, আলফা রশ্মি, গামা রশ্মি এবং বিটা রশ্মির তুলনামূলক আলোচনা করব। আলফা রশ্মি বা আলফা কণাও বলা হয়, বিটা রশ্মি বা বিটা কণাও বলা যেতে পারে, গামা রশ্মি। গামাকে কণা বলা যাবে না, কারণ গামা তড়িৎচুম্বকীয় একটা তরঙ্গ। একটু সরিয়ে লিখি। চলো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা যাক। এক নাম্বার হচ্ছে প্রকৃতি। তো আলফা রশ্মি হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, তার থেকে দুটো ইলেকট্রন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে আলফা কণা বা আলফা রশ্মি। আলফা কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম, যেটাকে লেখা যেতে পারে হিলিয়াম উপরে 4 নিচে 2 2+। এবার বিটা। তো বিটা রশ্মি বা বিটা কণা হলো অতি উচ্চ শক্তি বিশিষ্ট ইলেকট্রন কণা, মানে বিটাকে আমরা একটা ইলেকট্রন হিসাবে ধরতে পারি। এবার গামা। তো গামা কোনো কণা নয়, গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় রশ্মি, তরঙ্গের একটা উপাদানও বলা যেতে পারে। গামা হলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা তেজস্ক্রিয় পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। এবার নাম্বার 2, আধান। তো এই আলফা রশ্মি হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তার মানে একটা প্রোটন
প্রোটনের চার্জ, প্রোটন হচ্ছে একক ধনাত্মক, তাহলে প্রোটনের চার্জ যতটা তার দ্বিগুণ। আমরা লিখতে পারি আধান, আলফা কণার আধান হচ্ছে +2 × 1.6 × 10⁻⁻19 coulomb, that is +3.2 × 10⁻⁻19 coulomb। বিটা কণার আধান, বিটা যেহেতু ইলেকট্রন, ইলেকট্রন উচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, তো বিটা কণার আধান হবে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর গামা আমরা জানি গামা কোনো কণা নয়, এটা একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তো এর কোনো আধান নেই, আধান নিরপেক্ষ। ভর, প্রথমেই হিলিয়াম পরমাণুর ভর কত? হিলিয়াম পরমাণুর ভর যেহেতু আমরা 4 হচ্ছে ভর সংখ্যা, তাহলে 4 × 1.66 × 10⁻⁻27 কেজি। ক্যালকুলেট করে না, ঠিক আছে, দরকার হয় না অতটা। আর বিটা এর ক্ষেত্রে বিটার ভর 9.11 × 10⁻31 কেজি। ইলেকট্রনের যে ভর সেটাই বিটার ভর। আর গামা যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, কোনো কণা নয়, তাই গামা আধানহীন, ভরহীন। চতুর্থ যে অ্যাসপেক্টে আমরা কথা বলবো সেটা হচ্ছে ভেদন ক্ষমতা। তো আলফার যেহেতু ভর অনেক বেশি, তাই জন্য আলফা কণার ভেদন ক্ষমতা অনেক কম। আলফা এর ভেদন ক্ষমতা অত্যন্ত কম। 0.1 মিলিমিটার থিকনেসের অ্যালুমিনিয়াম পাত দ্বারা আলফা কণাকে থামিয়ে দেওয়া যায়, অতটা দরকার নেই। আলফা কণার ভেদন ক্ষমতা কম। বিটা কণার ভেদন ক্ষমতা মধ্যম। আর গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি, কারণ এটা ভরহীন, আধানহীন তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এর যে বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড শূন্য মাধ্যমে, সেই বেগে গামা রশ্মি সঞ্চালিত হয়, অত্যন্ত বেশি। গামা রশ্মির ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি। এবার কোনো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, আয়নিত করার ক্ষমতা। দেখো, আলফা কণার আয়নিত করার ক্ষমতা অত্যন্ত বেশি। তার কারণ কি? আলফা এর চার্জ আয়নিত কে করতে পারবে? যার আধান যত বেশি, তার আয়নিত করার ক্ষমতা, অপরকে আয়নিত করার ক্ষমতা ততটাই বেশি। তাহলে আলফা কণার যেহেতু দ্বিধনাত্মক, মানে দুটো চার্জ, দুটো প্লাস চার্জ, তাহলে আলফা কণার আয়নিত করার ক্ষমতা এই 3 প্রকার রশ্মির মধ্যে সবচেয়ে বেশি। বিটা কণার আয়নিত করার ক্ষমতা এক্ষেত্রেও মধ্যম, কারণ এর একটাই আধান আছে, সেটা হচ্ছে নেগেটিভ। আর গামা কণার কিন্তু কোনো গামা কণা নয়, সরি, গামা রশ্মি, এটা যেহেতু ভরবিহীন, অ্যাকচুয়ালি ভরবিহীন নয়, আধানবিহীন, ভরবিহীন। তো যেহেতু আধানবিহীন, যার কোনো আধানই নেই, সে অন্যকে কিভাবে আয়নিত করবে? তো গামা রশ্মির আয়নিত করার ক্ষমতা নেই বা সবচেয়ে কম। নোট ডাউন করে নাও। এবার আমরা দেখব কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে যদি আলফা, বিটা এবং গামা, একে একে আলফা, বিটা, গামা যদি নির্গত হয়, তাহলে সেই পদার্থের নিউক্লিয়াসে কি কি পরিবর্তন ঘটে।
প্রথমেই আলফা কণা নির্গমন। তো আলফা কণা আমরা কি দেখলাম? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, তাহলে তার ভর সংখ্যা 4 কমে যাবে আর প্রোটন সংখ্যা 2 কমবে, বা পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে। ধরো একটা মৌল সে এক্স লিখলাম, দেখো আলফা কণা নির্গমন। আলফা কণা বলতে আমরা কি বুঝি? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো হিলিয়াম নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর নিউট্রন সংখ্যা 2, তথা নিউট্রন সংখ্যা প্লাস পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা মিলে যোগ করলে 4 হয়। ভর সংখ্যা 4 আর পরমাণু ক্রমাঙ্ক 2। তাহলে আলফা কণা যদি বেরিয়ে যায়, ধরো একটা এক্স একটা মৌলের পরমাণু যার ভর সংখ্যা এ এবং পরমাণু ক্রমাঙ্ক জেড। এবার আলফা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমবে, Z-2, আর ভর সংখ্যা 4 একক কমবে, A-4। বাস, আলফা কণা গেল। এবার হচ্ছে বিটা কণা নির্গমন। তো দেখো বিটা কণা নির্গমনের ক্ষেত্রে কি হয়? একটা মৌলের নিউক্লিয়াসে কি থাকে? একটা মৌলের নিউক্লিয়াসে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবার প্রোটন আর নিউট্রনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা, আর শুধু প্রোটনের সংখ্যাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। এবার একটা নিউট্রন কিসের সমন্বয় তৈরি? একটা নিউট্রন তৈরি হচ্ছে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের সমন্বয়। ইলেকট্রনের চার্জ একক নেগেটিভ, প্রোটনের চার্জ একক পজিটিভ, তাহলে দুটো মিলে নিউট্রাল, নিউট্রনের চার্জ এই জন্য 0। এবার একটা নিউট্রন কোন মৌলের কোন তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসে ধরো একটা নিউট্রন বিভাজিত হলো। তো নিউট্রন কিসে বিভাজিত হবে? নিউট্রন বিভাজিত হবে একটা প্রোটন এবং একটা ইলেকট্রনে। তো প্রোটনটা পরমাণু নিউক্লিয়াসে থেকে যাবে, কিন্তু ইলেকট্রন তো নিউক্লিয়াসে থাকার প্রশ্নই আসে না। তাহলে ইলেকট্রনের কি হবে? ইলেকট্রনের ফেট নির্ভর করবে পরমাণুর তেজস্ক্রিয়তার উপর। পরমাণুর তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াসে একটা নিউট্রন ভেঙে যখন একটা প্রোটন এবং একটা ইলেকট্রন তৈরি হয়, তখন ইলেকট্রনটা অতি উচ্চ বেগে সেই পরমাণু নিউক্লিয়াস থেকে বাইরে নির্গত হয়। এই যে অতি উচ্চ গতি সম্পন্ন যে ইলেকট্রন, সেটাই হচ্ছে বিটা। তাহলে বিটা কণার ক্ষেত্রে দেখো একটা নিউট্রন ছিল, সেই নিউট্রনটা প্রোটনে কনভার্ট হলো আর একটা ইলেকট্রন বেরিয়ে গেল। সেই যে বেরোনো ইলেকট্রন সেটা হচ্ছে বিটা কণা। এবার একটা নিউট্রন ছিল, সে প্রোটনে পরিণত হলো। তাহলে প্রোটন আর নিউট্রনের যোগফলই তো ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। ধরো 5টা টোটাল প্রোটন নিউট্রন ছিল, তার মধ্যে 3টে নিউট্রন 3টে প্রোটন, তাহলে ভর সংখ্যা 5। এবার ওই 3টে নিউট্রনের মধ্যে একটা নিউট্রন প্রোটনে কনভার্ট হলো, তাহলে প্রোটনের সংখ্যা হলো 3, নিউট্রনের সংখ্যা হয়ে গেল 2, কিন্তু ভর সংখ্যা কিন্তু 5ই থাকছে। কিন্তু প্রোটনের সংখ্যা ছিল আগে 2, এখন 1 বেড়ে গেল। তাহলে পরমাণু ক্রমাঙ্ক Z সমান প্রোটনের সংখ্যা, তাহলে প্রোটনের সংখ্যা 1 বেড়ে যাবে। তাহলে কোনো A ভর সংখ্যা বিশিষ্ট এবং Z পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কোনো X মৌলের নিউক্লিয়াস থেকে বিটা কণা যদি নির্গত হয়, তাহলে তার ভর সংখ্যাও পরিবর্তিত থাকে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। এবার দেখো গামা রশ্মি নির্গমনের ক্ষেত্রে কি হয়? আলফা বা বিটা যেমন কোনো কণা, গামা কোনো কণা নয়। গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা নির্দিষ্ট অঞ্চলে শক্তি বিশিষ্ট যে অঞ্চল, সেটাকেই গামা রশ্মি বলে আমরা ধরি। তো একটা মৌলের নিউক্লিয়াস থেকে গামা রশ্মি তখনই নির্গত হতে পারে ওয়ান অ্যান্ড অনলি যদি প্রোটন নয়, যদি আলফা কণা এবং বিটা কণা বা আলফা কণা একা বা বিটা কণা একা যদি নির্গত হয়, তাহলে পরমাণুটা অতি উচ্চ শক্তি বিশিষ্ট হয়ে যায়। এবার তার যে এক্সেস বা অতিরিক্ত শক্তি আসছে, সেটা সে গামা রশ্মি রূপে বিকিরণ করে এবং সে প্রকৃতিতে স্থায়ীভাবে থাকতে পারে। তো যদি এক্সামে কোশ্চেন আসে যে আলফা কণা বা বিটা কণা নির্গমন ছাড়া কোনো মৌলের নিউক্লিয়াস থেকে কি গামা রশ্মি নির্গত হতে পারে, তো উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি নট। গামা রশ্মি নির্গমনের প্রাথমিক শর্ত হচ্ছে সেই মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রথমে আলফা অথবা বিটা অথবা আলফা এবং বিটা একই সাথে নির্গত হতে হবে, তবেই উক্ত মৌলের পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হতে পারে।
নোট ডাউন করে নাও। চলো এবার আমরা আলফা বিটা গামা এর উপর নির্গমনের উপর নির্ভর করে একটা নিউমেরিক্যাল সলভ করি। কোয়েশ্চেন U92 পরমাণু ক্রমাঙ্ক 238 ভর সংখ্যা থেকে কতগুলি আলফা ও বিটা কণা নির্গত হলে তা পরিণত হতে পারে। নিজেরা করার চেষ্টা করো। আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 4 কমে, বিটা কণা যদি বেরিয়ে যায় ভর সংখ্যার নো চেঞ্জ, আর আলফা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক কমবে 2, বিটা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্কে 1 যোগ হবে। নিজেরা ট্রাই করো, তারপর আমি দেখছি। চলো সে আলফা কণার সংখ্যা x, বিটা কণার সংখ্যা y। এবার ভর সংখ্যার ক্ষেত্রে দেখো, আগে ভর সংখ্যা ছিল কত? 238। পরে সেই ভর সংখ্যা কত হলো? 206। এবার আলফা কণা এক্সটি বেরিয়েছে, একটা বেরোলে ভর সংখ্যার পরিবর্তন হয় কত? 4, 4 ইন্টু এক্স। আর বিটা কণা বেরোলে তার সাথে ভর সংখ্যার কোনো সম্পর্ক নেই। দ্যাট ইজ 4x ইকুয়ালস 2, 3। তাহলে আলফা কণা বেরিয়েছে টোটাল 8টা। এবার চলো আমরা পরমাণু ক্রমাঙ্কের ক্ষেত্রে, পরমাণু ক্রমাঙ্কের ক্ষেত্রে দেখো, আগে ছিল 92, 92 ইকুয়ালস, পরে হলো 82 প্লাস আলফা কণা বেরোনোর ফলে পরমাণু ক্রমাঙ্ক 2 করে কমে। তাহলে যেহেতু এখানে দেখলাম 8টা আলফা কণা, 8 ইন্টু 2, আর বিটা কণা বেরোনোর ফলে পরমাণু ক্রমাঙ্ক বেড়ে যায়, এই জন্য এখানে যেহেতু উল্টো পাশটা আছে, এখানে হচ্ছে মাইনাস দেও, y ইন্টু 1, 1 করে বাড়ে। 10 equals 16 minus y such that y equals 6। আশা করি তোমরা বুঝতে পারলে যে আলফা কণা নির্গত হয়েছে 8টি এবং বিটা কণা নির্গত হয়েছে 6টি। চলো এবার আমরা তেজস্ক্রিয়তার বিভিন্ন একক দেখব।
তেজস্ক্রিয়তার একক। দেখো, তেজস্ক্রিয়তার 3 ধরনের একক নিয়ে আমরা আলোচনা করি। এক হচ্ছে এসআই একক, বেকেরেল, আর সিজিএস একক বলা হয় কুরি। আর একটা একক আছে, সেটা হচ্ছে রাদারফোর্ড। তো আমরা বেকেরেলের সংজ্ঞাটা দেখব। বেকেরেল বা বিকিউ। কোনো তেজস্ক্রিয় পদার্থের যদি 1 সেকেন্ডে একটি পরমাণু বিঘটিত হয়, তাহলে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা 1 বিকিউ বলে। আর দেখো, বাকিগুলো আমরা শুধুমাত্র লিখে নেব। 1 কুরি সমান 3.7 into 10⁶ বেকেরেল অন রাদারফোর্ড 10⁶ বেকেরেল। বেকেরেল হচ্ছে এসআই ইউনিট বা এসআই একক। তো বেকেরেলের সঙ্গে আমরা কি বলবো? কোনো তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস হতে যদি 1 সেকেন্ডে একটি পরমাণু বিঘটিত হয়, তাহলে তার তেজস্ক্রিয়তা 1 বেকেরেল। কুরি হবে কোনো তেজস্ক্রিয় পদার্থের মৌলের নিউক্লিয়াস থেকে যদি 1 সেকেন্ডে 3 into 10⁶ টি পরমাণু বিঘটিত হয়, তাহলে তাকে 1 কুরি তেজস্ক্রিয়তা বলে। রাদারফোর্ড কোনো তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস হতে যদি 1 সেকেন্ডে 10⁶ টি পরমাণু বিঘটিত হয়, তাহলে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তার পরিমাণ অন রাদারফোর্ড। চলো লিখে নাও। চলো এবার আমরা তেজস্ক্রিয়তার ব্যবহার দেখব। নাম্বার 1, চিকিৎসা ক্ষেত্রে হাড়ের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফরাস 32 ব্যবহৃত হয়। হার্টের চিকিৎসায় সোডিয়াম 32 ব্যবহৃত হয়, 23 ব্যবহৃত হয়।
থাইরয়েড থাইরয়েড থাইরয়েডের রোগ নির্ণয়ে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহৃত হয়। এক সেকেন্ড, আমি তেজস্ক্রিয় আয়োডিনের ভর সংখ্যাটা একটু কনফার্ম করে নিই। আয়োডিনের ভর সংখ্যা 131 131 অ্যান্ড এক্সট্রিমলি সরি যে সোডিয়ামটা আছে, তেজস্ক্রিয় সোডিয়ামের ভর সংখ্যা 24। এবার পৃথিবীর বয়স নির্ণয়ে কার্বন ডেটিং করা হয়। সে কার্বন ডেটিং এ C14 কার্বন 14 আইসোটোপ ব্যবহৃত হয়। কৃষিক্ষেত্রে ফসলের ভালো ফলন পেতে তেজস্ক্রিয় ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়াম প্রভৃতি ব্যবহৃত হয়। তড়িৎ শক্তি উৎপাদনে আমরা পারমাণবিক যে চুল্লি ব্যবহার করি, সেখানে ইউরেনিয়াম, পোলোনিয়াম এদেরকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। পারমাণবিক চুল্লিতে তেজস্ক্রিয় ইউরেনিয়াম, পোলোনিয়াম और থোরিয়াম ব্যবহৃত হয়। জ্বালানি রূপে। ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তেজস্ক্রিয়তার বিভিন্ন ধরনের ব্যবহার। তো এটা নোট ডাউন করে নাও। চলো এবার চ্যাপ্টারের দ্বিতীয় পোর্শনে যাই, যেখানে নিউক্লিয় শক্তি নিয়ে আমরা আলোচনা করব। নিউক্লিয় শক্তির আলোচনাতে প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। ভর ত্রুটি, পেনটা ডিস্টার্ব করছে। কোনো পরমাণুর নিউক্লিয়াসের
প্রকৃত ভর তাতে অবস্থিত প্রোটন ও নিউট্রন গুলির সম্মিলিত ভরের চেয়ে কিছু কম হয়। এই কম ভরকে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট বলে। এবারের ব্যাখ্যা দেখো। সে একটা মৌলের ভর সংখ্যা এ, এবার পারমাণবিক বা প্রোটন সংখ্যা জেড, তাহলে নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড। এবার এর যে ভর যেটা সেটাকে যদি আমরা ক্যাপিটাল এম যদি ধরি, নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম। এবার দেখো, তাহলে প্রোটন প্লাস নিউট্রন সম্মিলিত ভর সমান এম ড্যাশ সমান কি হয়? প্রোটনের সংখ্যা হচ্ছে জেড ইন্টু, ধরো প্রোটনের ভর এমপি প্লাস নিউট্রনের সংখ্যা এ মাইনাস জেড ইন্টু নিউটনের ভর, নিউটন নয়, নিউট্রনের ভর এম এন। তাহলে সুতরাং ভর ত্রুটিকে আমরা ডেল্টা এম দিয়ে প্রকাশ করব। ডেল্টা এম সমান এম ড্যাশ মাইনাস এম, দ্যাট ইজ জেড মাইনাস জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন, এটা গেল এম ড্যাশের মান মাইনাস ক্যাপিটাল এম, যেটা তার নিউক্লিয়াসের পূর্বের। এটা হচ্ছে ভর ত্রুটি। ইম্পর্টেন্ট ফর্মুলা, টেক ডাউন দিস। এবারে আমরা দেখব নিউক্লিয় বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস। বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি, যাকে ইবি বলে।
দেখো তাহলে কোন তেজস্ক্রিয় মৌলের পরমাণুর নিউক্লিয়াস তৈরির সময় উদ্ভূত ভর ত্রুটি E equals mc স্কোয়ার সূত্র মেনে শক্তিতে রূপান্তরিত হয় এবং এই শক্তি পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন গুলিকে স্থায়িত্ব দেয়। এই শক্তিকে বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি ইবি বলে। তাহলে ইবি এর ফর্মুলাটা আমরা কি লিখব? ইবি ইকুয়ালস ভর ত্রুটি, যে ভরটা ডিফারেন্স হয়েছিল, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ডেল্টা এম আমরা কি পেয়েছিলাম? জেড ইন্টু এমপি এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস ক্যাপিটাল এম ইন্টু সি স্কোয়ার। এই টোটালটা হচ্ছে বাইন্ডিং এনার্জি এর ফর্মুলা। এবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সাধারণত আমাদের এই 10 স্ট্যান্ডার্ডে লাগে না, এটা আমরা 12-এ উঠে পড়বো, কিন্তু তাও জেনে নাও। আর নিউক্লিয়ন বলা হয় প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে, ভালো কথা। এবার একে আবার নিউক্লিয়নও বলা হয়। তাহলে নিউক্লিয়ন কি? টোটাল প্রোটন নাম্বার প্লাস টোটাল নাম্বার অফ নিউট্রন। এইবার বাইন্ডিং এনার্জি গেল এটা। এবার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ান বা প্রতি নিউক্লিয়ানে বাইন্ডিং এনার্জি কতটা, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, ইবি বাই এ, এই টোটালটা বাই এ। এটা নোট ডাউন করে নাও। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দেখো এই যে স্মল এম ভরের আণবিক একক হচ্ছে অন এএমইউ বা অ্যাটমিক মাস ইউনিট। অন এএমইউ কে যদি শক্তিতে পরিণত করা হয় এমসি স্কোয়ার দ্বারা, তাহলে কতটা শক্তি হবে? সেটা হবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এবার 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এটাকে আমরা লিখতে পারি 931.5 ইন্টু মেগা হচ্ছে 10⁶, আর ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা জুল এসআই ইউনিটে থাকবে। তাহলে যদি কেউ বলে যে 1 কেজি বস্তুকে আমরা যদি শক্তিতে কনভার্ট করি, তাহলে আইনস্টাইনের ইকুয়াল টু এমসি স্কোয়ার অনুসারে কতটা হবে, সেখানে আমরা সি এর এসআই ইউনিট বসিয়ে দেবো, 1 কেজি বসিয়ে দেবো। এবার যদি অ্যাটমিক মাস ইউনিটে যদি দেওয়া থাকে, তাহলে কি করব? তাহলে এক অ্যাটমিক মাস ইউনিটকে শক্তিতে কনভার্ট করলে এমসি স্কোয়ার, এম ইন্টু সি স্কোয়ার, সেই ফর্মুলা মেনে শক্তি দেয় কত? 1 এএমইউ, সে শক্তি দেবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগার জন্য 10⁻⁻6, আর ইলেকট্রন ভোল্ট দেখো
শক্তির একক 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। ইলেকট্রনের যে আধান বা চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19, সেটা এই ইলেকট্রন ভোল্টের জায়গায় জুল এককে যেতে গেলে 1.6 ইন্টু 10⁻⁻19 গুণ করে দিতে হয়। তো এটা নোট ডাউন করে নাও। তো চলো আমরা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া পর্যালোচনা করব। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, নিউক্লিয় বিক্রিয়া দু ধরনের, বিভাজন বিক্রিয়া এবং সংযোজন বিক্রিয়া। অল্টারনেট ইয়ারে এটা বিভাজন এবং সংযোজন অল্টারনেট ইয়ার করে করে মাধ্যমিক পরীক্ষাতে আসে। চলো নিউক্লিয় বিভাজন বিক্রিয়া আমরা প্রথমে পড়ব। যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি অত্যন্ত ভারী মৌলের নিউক্লিয়াসকে উপযুক্ত গতি সম্পন্ন একটি ধীর গতির নিউট্রন দ্বারা আঘাত করলে ভারী নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে প্রায় সমান ভরের দুটি অপেক্ষাকৃত হালকা মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় তাকেই নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বলে। একটা ছোট্ট উদাহরণ আমরা দেখব। ধরো ইউরেনিয়াম 92, যার ভর সংখ্যা 235, এর সাথে একটা নিউট্রন দ্বারা আঘাত করা হলো। তাহলে প্রথম একটা অস্থায়ী নিউক্লিয়াস তৈরি হবে, তার থেকে তৈরি হবে বেরিয়াম, ভর সংখ্যা 141, পারমাণবিক সংখ্যা 56।
ক্রিপ্টন, ভর সংখ্যা 92, পারমাণবিক সংখ্যা 36 আর 3টে নিউট্রন। এই যে 3টে নিউট্রন তৈরি হচ্ছে, এই 3টে নিউট্রন আবার পারিপার্শ্বিকে থাকা অন্য কোনো ইউরেনিয়ামকে আঘাত করতে পারে। একই বিক্রিয়া বারবার 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 শৃঙ্খল আকারে চলতে পারে। একে নিউক্লিয়ার চেন রিয়াকশন বলে বা নিউক্লিয়ার শৃঙ্খল বিক্রিয়া বলে। যদি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে এবং তার উদাহরণ দাও আসে, এই অবধি রাখবো আমরা। আর যদি বলে নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া, তো এই বিক্রিয়ায় উৎপন্ন 3টি নিউট্রন আবার অন্য ইউরেনিয়াম 92 235 কে আঘাত করে নতুন ভাবে একই বিক্রিয়া ঘটায় এবং শৃঙ্খলাকারে চলতে থাকে। একে শৃঙ্খল বিক্রিয়া বা নিউক্লিয়ার চেইন রিয়াকশন বলে। যে নিউক্লিয়ার চেইন রিয়াকশন দুই প্রকার, নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়া দুই প্রকার। এক হচ্ছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, দুই হচ্ছে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। তো এই নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে আমরা পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ শক্তি তৈরি করে থাকি। এর সাহায্যে পারমাণবিক চুল্লিতে তড়িৎ শক্তি উৎপাদিত হয়। আর যে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, এটা পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়। এটি পারমাণবিক বোমায় ব্যবহৃত হয়। চলো নোট করে নাও। আই এম এক্সট্রিমলি সরি, এই যে বিক্রিয়াটা, এখানটাতে শক্তিও নির্গত হয়, যেটার পরিমাপ হচ্ছে 2000 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। আর এই পারমাণবিক চুল্লিতে মডারেটর
হিসেবে ভারী জল ব্যবহৃত হয়। তো এই শক্তির এটা ইনক্লুড করে নিও। আর নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার সাহায্যে আমরা পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি, প্লুটোনিয়াম এর সাহায্যে আমরা যে তড়িৎ শক্তি আমরা তৈরি করি, সেক্ষেত্রে মডারেটর হিসাবে ভারী জল ব্যবহৃত হয়। চলো এবার আমরা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। নিউক্লিয় সংযোজনের আরেক নাম হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। তো অতি উচ্চ তাপমাত্রায়, যেটা প্রায় 10⁷ কেলভিন উষ্ণতায় সংঘটনযোগ্য যে বিক্রিয়ায় একাধিক হালকা পরমাণু নিউক্লিয়াস সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং সামান্য পরিমাণে ভর বিনষ্ট হয়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে নিউক্লিয় সংযোজন বা ফিউশন বলে। একটা উদাহরণ, চারটে H1 বা হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াস সংযুক্ত হবে ওই 10⁷ কেলভিন উষ্ণতায় এবং তৈরি করবে 2 হিলিয়াম, যার পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4 এবং 2টো পজিট্রন তৈরি করবে। হ্যাঁ, দিস ইজ পজিট্রন প্লাস এনার্জি, সেটা কত? 26.7 মেগা ইলেকট্রন ভোল্ট। তো দেখো, যেহেতু নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অতিরিক্ত উচ্চ উষ্ণতার প্রয়োজন হয়, তাই এই বিক্রিয়া সূর্য সহ অন্যান্য নক্ষত্রের অভ্যন্তরে ঘটে থাকে এবং বিপুল শক্তি উৎপন্ন করে। তো আমরা নিউক্লিয় সংযোজন এবং বিভাজন উভয় ধরনের বিক্রিয়াই দেখলাম। এটা অথবা ওটা যে কোনো একটা পরীক্ষাতে অবশ্যই আসবে, কনফার্ম, লিখে নিতে পারো। এবার নিউক্লিয় সংযোজন এবং বিভাজন বিক্রিয়ার মধ্যে পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করো। আমি এটা লেখাচ্ছি না, এতটা এক্সাম ওরিয়েন্টেড নয়, কিন্তু তোমরা অলরেডি পারবে। দেখো, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ক্ষেত্রে 1 নম্বর পার্থক্য, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ক্ষেত্রে ভারী মৌলের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অপেক্ষাকৃত কম ভরযুক্ত মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়।
আর সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে হালকা ভরযুক্ত নিউক্লিয়াসগুলি সংযুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে। আর নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার ক্ষেত্রে উপযুক্ত গতিসম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করতে হয়। আর সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অত্যাবশ্যক কোনটা? সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত হচ্ছে অতি উচ্চ তাপমাত্রা, সাধারণত 10⁷ কেলভিন উষ্ণতার প্রয়োজন হয়। আর নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম তাপ তৈরি হয়। আর নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিপুল পরিমাণ তাপ তৈরি হয়, যা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার থেকে অনেক বেশি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে। আশা করি নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, তেজস্ক্রিয়তা, আলফা বিটা গামা নির্গমনের ফলে কি কি চেঞ্জ হয় সমস্ত কিছু আজকে আমি বোঝাতে পারলাম। তারপরেও যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশনে জানিও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। পরবর্তী ক্লাসে আমরা চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। তো টাটা, গুড ইভিনিং।